আচ্ছা, আমি এখন লাইভে আসছি। আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানান। আর আমাদের সাথে যুক্ত হবেন ইউএসএ থেকে আমাদের পূর্ণ ভাই। তো আমি ওনাকে কিছুক্ষণ পরে নিয়ে আসছি, আর তার আগে একটু সাউন্ডটা ক্লিয়ার হয়ে নিচ্ছি। যদি আমার সাউন্ড ক্লিয়ার থাকে তো কমেন্টে আমাকে একটু জানান। আর আমি লাইভগুলো একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আহ, আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে তো সবাই একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানান যে সাউন্ড ইজ ওকে। ওকে, সাউন্ড একজন লিখেছেন, আব্দুল আশফাকুর রহমান। ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, পূর্ণদা, আপনি শেয়ার দিয়েছেন লাইভটা? হ্যাঁ, ইয়া আমি দিয়েছি। ওকে, আপনি ভালো আছেন না? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আমাদের সাথে লাইভে অ্যাড হওয়ার জন্য। আশা করি আপনার যে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স গুলো আছে ইউএসএ তে, আপনি এখন পিএইচডি করছেন, তো সেগুলো দর্শকদের সাথে শেয়ার করবেন। আশা করি একটা ভালো একটা সেশন হবে, ইনফরমেটিভ একটা সেশন হবে আশা করছি। আর আপনার স্টুডেন্টরা যারা আছে তাদেরকেও আশা করি তারাও দেখছে, তারাও অনেক কিছু শিখতে পারবে আপনার কাছ থেকে ডিরেক্টলি। তো আমি আপনাকে কিছুক্ষণ পরেই আমরা লাইভটা শুরু করবো। এখন বর্তমানে 24 জন দেখছে। আমরা যদি আরেকটু কয়েকজন অ্যাড হোক, সবাই অ্যাড হলে আমরা কিছুক্ষণ পরেই শুরু করে দেবো। সরি গাইস, আমার এখানে সকাল, আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, কফি খাচ্ছি, কেউ প্লিজ মাইন্ড করবেন না। তার কারণ হচ্ছে কফি ছাড়া আসলে এত এনার্জি নিয়ে এতগুলো লাইভ করা যায় না প্রতিদিন। প্লিজ ডোন্ট মাইন্ড। Thank you, Isha. All clear. Okay, thank you. Sohail, thank you. Present, sir. Thank you, Aisha. Insamamul Haq. Clear, bro. Okay, thanks. আচ্ছা, মোটামুটি লোকজন হয়ে যাচ্ছে। আমরা তাহলে লাইভে মেইন সেশনটা এখন থেকে শুরু করে ফেলছি। তো আজকে আমাদের লাইভের মেইন টপিকটা হচ্ছে ইউএসএ তে হায়ার স্টাডিজ নিয়ে। তো আমাদের সাথে ইউএসএ থেকে অ্যাড হয়েছেন পূর্ণ দা, উনি বর্তমানে ইউএসএ তে পিএইচডি করছেন। ওনার মুখ থেকে আমি চাইবো যে দর্শকদের উনি একটু নিজের সম্পর্কে বলুক। পূর্ণদা, আপনি একটু নিজের পরিচয় দর্শকদের দেবেন কি? হ্যাঁ, অবশ্যই। আমি সর্বপ্রথম ধন্যবাদ দিব নাজমুল ভাইকে আসলে এইরকম একটা গ্রুপ তৈরি করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো আমি পূর্ণমোহন ঘোষ, আমি বর্তমান পিএইচডি অধ্যয়নরত। এটা আমার 3 বছর শেষ হতে যাচ্ছে। PhD in Electrical and Computer Engineering, and my research area অ্যান্টেনা ইঞ্জিনিয়ারিং এর উপরে। আর মোটামুটি 3 বছর শেষ হতে যাচ্ছে। আমি এর আগে যেটা ছিলাম, আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা প্রফেশনের সাথে যুক্ত ছিলাম। ওখানে বেশ দীর্ঘকালই মোটামুটি 7 বছর আমি শিক্ষকতা করিয়েছি। তারপর আমি এখানে এসেছি। মোটামুটি অতি সংক্ষেপে আমার সম্পৃক্ততা এই পর্যন্তই বর্তমানে। পূর্ণদা, আপনি ভার্সিটির নামটা একটু দর্শকদের। আমি সরি বলতে ভুলে গেছি। এটা সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেল। এটা ইলিনয় স্টেটে একটা ইউনিভার্সিটি। আচ্ছা, ধন্যবাদ পূর্ণদা আপনার পরিচয় দেওয়ার জন্য ছোট্ট করে। তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাবো হচ্ছে যে আমেরিকাতে অ্যাপ্লাইয়ের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? ফর এক্সাম্পল ধরেন টোফেল বা আইএলটিএস করা, তারপর আপনি কখন থেকে সেগুলোর জন্য প্রিপারেশন নিয়েছিলেন যেন আপনি মানে সঠিক সময় অ্যাপ্লাই করতে পারেন, এরকম মোটামুটি একটা বিস্তারিত ওভারভিউ যদি দর্শকদের খুলে বলতেন। আচ্ছা, এখানে মানে
একজন সাধারণ ছাত্র, আর আমার ব্যাপারটা একটু আলাদা হবে, তবে ছাত্রের ব্যাপারগুলো কেমন হতে পারে সে বিষয়টা আমি উপলব্ধি করতে পারি। আমি যেহেতু শিক্ষকতা প্রফেশনে সম্পৃক্ত ছিলাম এবং একটা নতুন ইউনিভার্সিটি বলা যায়, যে ইউনিভার্সিটির বয়স আমি যখন যোগদান করি আমার কর্মক্ষেত্রে মাত্র 2 বছর হয়েছিল। তো নতুন ইউনিভার্সিটি, শিক্ষক সংখ্যা কম, একটা বিভাগ, সেখানে দায়িত্বে থাকা, নানান টিচিং এর পাশাপাশি অন্যান্য দায়িত্বও পালন করতে হতো, যে কারণে আমার সময়টা আসলে ডিসক্রিটলি আর কি বেড়ে গেছে। ওই ফাঁকে ফাঁকে হয়তো একটু প্রস্তুতি নিয়েছি। প্রথমে জিআরইর প্রস্তুতি, তারপর জিআরই হওয়ার পর আইএলটিএস দিয়েছিলাম। তো এটা 2013 সনে আমি মোটামুটি চিন্তা করি যে প্রস্তুতিটা নেওয়ার দরকার। তখন থেকেই অল্প পরিসরে ওই পড়াশোনা করানোর ফাঁকে ফাঁকে আর কি প্রস্তুতিগুলো নিয়েছি। তো এটা সাধারণ একজন ছাত্র যারা ফ্রেশ ব্যাচেলর করেছে তারা অনেক আগে থেকেই শুরু করতে পারে। আর এখন তো ইনফরমেশন অনেক অবারিত। একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টই জেনে যাচ্ছে যে তাকে আমেরিকা আসতে গেলে কি করতে হবে বা অন্যান্য দেশে যেতে গেলে কি করতে হবে। সো তারা সেট আপটা বেশ আগে থেকেই করে নিতে পারে, যেটা হয়তো আমার সীমাবদ্ধতার কারণে আমি অনেক পরে নিতে পেরেছি। কিন্তু এখনকার ছাত্ররা সেটা অনেক আগেই করতে পারে, যে কারণে তাদের ক্ষেত্রে টাইম লাইন আমি বলবো যে বেশ অল্পতেই 6 মাস থেকে 1 বছর তারা যদি হার্ট অ্যান্ড সোল ট্রাই করে, তবে বিশেষ করে এই জিআরই স্কোর এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেটা হতে পারে আইএলটিএস আর টোফেল, সেটা সম্পন্ন করা সম্ভব। কারণ তাদের তো আর কোনো প্রেশার নেই, ফ্যামিলি প্রেশার বা পড়াশোনার ক্ষেত্রে বা চাকরিও হয়তো কজন করছে ব্যাচেলরের পর, অধিকাংশই তো ব্যাচেলর করার পরই এইগুলা করেই চলে আসতে চাচ্ছে। তা আমার মনে হয় যে এই টাইম লাইনটা তারা যদি 6 মাস থেকে 1 বছর করে, আমার মনে হয় একটা গোল তারা রিচ করতে পারবে। আচ্ছা, তো আমি এখানে একটু ছোট্ট করে একটু অ্যাড করি, যারা বর্তমানে আন্ডার গ্রাডে পড়ছে, ফর এক্সাম্পল 4th ইয়ারে পড়ছে যারা, তো আমার মনে হয় তাদের মানে 4th ইয়ারে থাকা অবস্থাতে বা মাঝামাঝি সময়, ফর এক্সাম্পল ডিফেন্সের খানিক কয়েক মাস আগে থেকে টুকটাক মনে হয় টোফেল বা আইএলটিএস জিআরই এটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করে দেওয়া উচিত, রাইট? এটা মনে হয়। ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং আরো সবচেয়ে বড় ব্যাপার কি, এখন তো অনলাইন সবার হাতে স্মার্টফোন। আপনি যে লিঙ্কগুলো শেয়ার করেন, যে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট বা ইকোনমিস্ট, আদার যে পত্রিকাগুলা, সেখান থেকে ভোকাবুলারি ইনরিচ করার মতো যথেষ্ট আই মিন ওখানে ম্যাটেরিয়াল আছে। সো তারা এগুলা অন্যান্য জিনিস পড়ার ফাঁকে ফাঁকে যদি এটা সেকেন্ড ইয়ার থেকেই পড়া শুরু করে, অভ্যাসটা করতে পারে, তাহলে ওই 4th ইয়ারে পৌঁছতে পৌঁছতে তারা অনেকটাই নখদর্পণে নিয়ে আসতে পারবে ব্যাপারগুলো। আচ্ছা, হ্যাঁ, তো পূর্ণদা আমরা তারপরে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমেরিকাতে তো প্রায় 2000-এর মতো ইউনিভার্সিটি, মানে 2500-ই বলা যায়। তো মানে পৃথিবীতে এত ভার্সিটি মনে হয় আর কোনো দেশে নাই। তো আমরা যারা বাংলাদেশি আছি তারা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আচ্ছা কোথায় অ্যাপ্লাই করলে আমার প্রোফাইলের সাথে ম্যাচ হবে বা কোথায় অ্যাপ্লাই করা উচিত। আর নতুন যারা স্টুডেন্ট তারা কিন্তু কনফিউজড হয়ে যায় যে কিভাবে ভার্সিটি সার্চ করবে। তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি, কিভাবে সার্চ করা উচিত? এইটা আমি মনে করি যে সার্চ করার আগে তো অন্তত তার জিআরই স্কোরটা হাতে চলে আসবে, আই বিলিভ। তো জিআরই স্কোর তার কেমন, তার উপর বেস করে সে একটা ডিসিশন নিতে পারবে। আর এখানে ইউএস নিউজ নামে একটা সাইট আছে, যেখান থেকে এখানকার ইউনিভার্সিটির র্যাঙ্ক দেওয়া থাকে। তো আমি মনে করি যে জিআরই স্কোর বা ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোরের উপর বেস করে যে সে খুব টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে যাবে কিনা, সে নিজে নিজেই প্রিলিমিনারি একটা ধারণা তৈরি করতে পারবে। আর যেহেতু ওখানে র্যাঙ্কগুলো করাই আছে ইউনিভার্সিটির, সেক্ষেত্রে তার যে স্কোর, সেই স্কোর থেকে সে টপ র্যাঙ্কড, মিডিয়াম র্যাঙ্কড এবং লো র্যাঙ্কড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সে চুজ করতে পারবে। হয়তো টপ র্যাঙ্ক থেকে সে 5টা জায়গায় অ্যাপ্লাই করলো, টপ র্যাঙ্কের ইউনিভার্সিটি থেকে 2টা নিল, তার লেভেল যেটা যায় মিডিয়াম র্যাঙ্ক, সেখান থেকে 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলো এবং আরো নিচে লেভেলে 2টা অ্যাপ্লাই করলো। তো
তো এইভাবে আমার মনে হয় সিলেকশনটা আসতে পারে। আর যদি প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়া যায়, সেখানে ডিটেইলস দেওয়া আছে যে কোন সাবজেক্টের জন্য জিআরই স্কোর বা ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর কত লাগবে, এবং এইটা সাবজেক্ট ওয়াইজ তো আছে, আবার আপনার গ্র্যাজুয়েট স্কুল যারা, সেখানেও লেখা থাকে যে কি পরিমাণ তার জিআরই স্কোর কোয়ান্টিটিভে কেমন থাকবে, ভার্বালে কেমন থাকবে। আবার অনেক সময় অ্যানালাইটিক্যাল রাইটিং এর কথাও বলা থাকে যে মিনিমাম এত থাকতে হবে। সো এইগুলা কিছু তারা যদি সার্চ করে তাহলে পেয়ে যাবে, একটা আইডিয়া ওভারঅল গ্রো করবে যে কেমন তার লাগতে পারে। আবার অনেক সময় যেটা দেওয়া থাকে, সাপোজ টোফেলে আপনার দেওয়া থাকলো যে 80, বাট ডিপার্টমেন্ট কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে দেখা যাচ্ছে যে 85 বা 90 এইরকম স্কোরের স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করছে। সো সেক্ষেত্রে কিন্তু ওই 80 আমার স্কোর আছে বলে যে আমি ধরে নিব এখানে আমি দিলেই হবে, ব্যাপারটা তা না। কারণ স্টুডেন্ট যে মিনিমাম স্কোর হয়তো 90 সে অ্যাপ্লাই করছে, সো 80 তো তারা টানবে না, বাট সে অ্যাপ্লিকেশনের জন্য ইলিজিবল সেখানে। তো এইটা একটা ফ্যাক্টর। তো আপনি যে অ্যাজ ইউজুয়াল যেটা বললেন যে চয়েসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু উপরেও যেতে হবে, আবার একটু নিচেও থাকতে হবে, আবার নিজের স্কোরের সাথে সামঞ্জস্য হয় সেই ইউনিভার্সিটিগুলো করতে হবে, তাতে পোর্টফোলিওটা আর কি ভালো হবে আমি মনে করি। মানে সবকিছু মিলিয়ে যে হায়ার র্যাঙ্ক, মিড র্যাঙ্ক এবং লো র্যাঙ্ক মিলিয়ে একটা প্যাকেজের লিস্ট হ্যাঁ, যদি তৈরি করা হয়। আমি আরেকটু অ্যাড করতে চাই এখানে, কারণ অনেক সময় একটু হাই র্যাঙ্কেও হয়ে যেতে পারে। ওই ইউনিভার্সিটিতে কারা অ্যাপ্লাই করছে এটা কিন্তু একজন স্টুডেন্ট বা আমার পক্ষেও জানা সম্ভব না। হয়তো এমন সেমিস্টার আসলো যে ওই সেমিস্টারে খুব ভালো স্কোরধারী স্টুডেন্ট ওখানে অ্যাপ্লাই করেনি, তখন কিন্তু কপাল খুললেও খুলে যেতে পারে, তার একটু লো স্কোরেও সে সেখানে চান্স পেয়ে যেতে পারে। কারণ আসলে ইউনিভার্সিটির তো স্টুডেন্ট দরকার, তাদের তো একটা সেমিস্টার একটা টার্গেট থাকে যে আমরা এতজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিব। তো সেক্ষেত্রে কপাল খুললেও খুলে যেতে পারে। এই জন্য বলা হয় যে চয়েসটা যাতে একটু আপারে থাকে, নিজস্ব লেভেলে থাকে, এবং একটু নিচে হলে তো সেটা হবেই, হওয়ার চান্সই বেশি। আসলে একটা মানে মূল্যবান একটা কথা বলেছেন। হ্যাঁ, ফান্ডিং কিন্তু লাকের উপরও নির্ভর হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। কারণ অনেক প্রফেসর আছে, যেমন তার কিন্তু প্রজেক্টের তো আপনি জানেন যে একটা টাইম থাকে এই প্রজেক্ট কমপ্লিশনের জন্য। সো সেই টাইম লাইনে যদি সে না প্রজেক্ট কোম্পানি বা অন্যান্য ইনস্টিটিউটের কাছে সাবমিট করতে না পারে, সেটাও তো তার জন্য ডিসক্রেডিট। এনিওয়ে তার স্টুডেন্ট দরকার, বাট দেখা গেল ওই সময় স্টুডেন্ট কম অ্যাপ্লাই করছে, বা তার আন্ডারে তার কাছে যাওয়ার জন্য স্টুডেন্ট কম অ্যাপ্লাই করছে, যাদের স্কোরটাও কম। সো তাকে বাধ্য হয়ে কিন্তু স্টুডেন্ট নিতে হবে যদি তার প্রজেক্টটাকে সে কন্টিনিউ করতে চায়। আচ্ছা, থ্যাংক ইউ পূর্ণদা। আমরা পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশের স্টুডেন্ট যারা আছে, মানে এভারেজ স্টুডেন্টদের কথাই ধরি। তো তারা দেখা যায় অনেক সময় টিউশনি করে বা টাকা সেভিংস করে। তো তাদের জন্য একটা ফাইন্যান্সিয়াল ম্যাটার হয়ে যায় যখন আমেরিকাতে অ্যাপ্লাই করে বা দেশের বাইরে অ্যাপ্লাই করে, তখন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি দেয়া লাগে প্রায় $100 করে, প্রতিটা ভার্সিটিতে দেয়া লাগে। জিআরই পরীক্ষার এক্সাম ফি, আইএলটিএস টোফেলের এক্সাম ফি, মানে সবকিছু মিলিয়ে, তারপর আবার ডকুমেন্টস গুলো কুরিয়ারও করা লাগছে ইউনিভার্সিটির অফিসে, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। তো আপনার মতে, মানে আপনার এক্সপিরিয়েন্সে একটা স্টুডেন্টের কত টাকা মোটামুটি, ধরেন সে 5টা ইউনিভার্সিটি বা 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করে রাখলো যে আমি 10টাতে অ্যাপ্লাই করবো, তো কত টাকা তার হাতে থাকা উচিত বা জমিয়ে রাখা উচিত যেন সে জিআরই, টোফেল, তারপর হচ্ছে ইউনিভার্সিটির ডকুমেন্ট পাঠানো, অ্যাপ্লিকেশন ফি সবকিছু কভার হয়ে যায় এরকম? আচ্ছা, এইটা হ্যাঁ সুন্দর একটা কথা, কারণ পূর্ব প্রস্তুতি বিশেষ করে ফিনান্সিয়াল আমাদের মতো দেশের ছাত্রছাত্রীদের জন্য ফিনান্সিয়াল ব্যাপারটা খুবই উদ্বেগের। তো সেক্ষেত্রে জিআরই বা ল্যাঙ্গুয়েজ টেস্ট, ল্যাঙ্গুয়েজ বলতে আইএলটিএস অর টোফেল, এইগুলোর ফি আমরা কম বেশি জানি যে এটা, এবং এককালীন আপনার যদি জিআরই হয়ে যায় তখন তো ওই ফি আর দিতে হবে না। সো আমরা ওইটাকে বাইরে রেখেই যদি আমরা একটা মনে করেন যে কারো জিআরই বা আইএলটিএস টোফেল হয়ে গেছে পরীক্ষাগুলা, তো এর বাইরে যে মানে খাতওয়ারি যে খরচগুলা, সেটা হচ্ছে আপনার ওই ট্রান্সক্রিপ্ট পাঠানোর একটা খরচ,
সেটা হচ্ছে কুরিয়ার। আর ট্রান্সক্রিপ্টের আরেকটা খরচ আছে, যেটা হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট পাঠাতে হয়, যেটা করেসপন্ডিং ইউনিভার্সিটির কন্ট্রোলার, এক্সাম কন্ট্রোলারের সিগনেচার সম্বলিত বা সিলগালা একটা খামে। তো সেইখান থেকে বাংলাদেশের ইউনিভার্সিটি ভেদে একটা খরচ আছে। আমার মনে হয় সেই খরচটা $200 থেকে $2000 পর্যন্তই। যেমন আমি যে ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম, সেখানে আমাকে $2000 এই একটা সিগনেচার এবং খাম আমারই, এভরিথিং আমার, খালি সিগনেচার করবে আর আঠা দিয়ে খামটা লাগা দিবে। তার জন্য 2000, সরি আমি কি ডলার বলছি, আমি ভুলে আচ্ছা গেছি। টাকা মনে হয়, হ্যাঁ, বাংলাদেশ তো টাকা, হ্যাঁ, টাকা। মানে আপনি আমেরিকাতে থাকতে তো সবসময় ডলার তো সরি, It's okay. $2000 আর কি আমাকে দিতে হয়েছিল। তো এই যে $200 থেকে $2000 ভ্যারি করে। আর এখন তো যদি জিআরই স্কোরটা ইলেকট্রনিক্যালি ইউনিভার্সিটিগুলোতে সেন্ড করা যায়, সিমিলারলি টোফেলও করা যায়, আইএলটিএস ইলেকট্রনিক্যালি করা যায়, কিছু স্কুল অ্যালাউ করে। তো সর্বসাকুল্যে আমি একটা মানে যেটা চিন্তা করেছি, মানে খরচ, সেটা বাংলাদেশি টাকার আপনার 12,000 টাকার মতো লাগবে। আর আপনি যেটা বলছেন প্রথমে অ্যাডমিশন ফি, সেটা $50 থেকে $100 এর মধ্যে। তা আমি একটা মিডিয়ান স্কোর ধরেছি, যদি সেটা $70 হয়, আর কুরিয়ার পাঠানো যদি 1500 টাকাও হয় বাংলাদেশে থেকে, কারণ কিছু কুরিয়ার আছে যেখানে কম খরচে পাঠানো সম্ভব এবং তারা ট্র্যাকিং নাম্বারও দেয়। তো এটা স্টুডেন্টরা পেয়ে যাবে আর কি, বিভিন্ন ডকুমেন্ট ঘাটলেই, বা আমরাও সাব প্রোভাইড করতে পারি আর কি। তো সব মিলিয়ে মোটামুটি 12,000 টাকা হচ্ছে এক একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পারপাজে লাগবে। এবং সে যদি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে, তাহলে 5 টাইমস 12,000 টাকা, তার মানে 60,000 টাকা। আর এর বাইরে কিন্তু আপনার ওই যে জিআরই বা টোফেল এর এক্সামের যে ফিটা, সেটা লাগবে, সেটাও তো আপনার 30,000 টাকা 35,000 টাকার মতো লাগবে। মোটামুটি 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা প্লাস জিআরই টোফেল, যদি এক চান্সে সে স্কোর করতে পারে তাহলে তো বেঁচে গেল। যদি সেকেন্ড টাইম জিআরই বা আইএলটিএস এ তাকে বসতে হয়, তাহলে কিন্তু টাকাটা বাড়বে। যদি একবারেই হয়ে যায়, তাও 1 লাখ টাকা তার হাতে থাকতেই হবে আমি মনে করি। বিশাল একটা অ্যামাউন্ট বিশাল একটা, স্টুডেন্টের জন্য। মানে অভিভাবকদের আর কি এগিয়ে আসতে হবে আর কি এক্ষেত্রে, কারণ স্টুডেন্টের পক্ষে খুব কঠিন একটা টিউশনি করে। টিউশনি করা মানে তার ফ্যামিলি থেকে হয়তো সাপোর্টটা সে কম পাচ্ছে, সো সে নিজে সার্ভাইভ করা বা সেখান থেকে কিছু অ্যাকুমুলেট করা, এটা আসলে টাফ আমাদের দেশে। তারপরেও ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই পসিবল করতে পারবে। তো তোমরা যারা আন্ডারগ্রেডে সিনিয়রে মানে ফোর্থ ইয়ারে আছো, তো তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে তোমরা হাতে থেকে এখনই টাকা জমিয়ে রাখো, তোমরা যারা ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাচ্ছ, কারণ তোমাদের জিআরই টোফেল আইএলটিএস স্কোর, এই এক্সাম গুলো ফি আছে, তারপর ট্রান্সক্রিপ্ট পাঠানোর জন্য ফি আছে, কুরিয়ার ফি, ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি আছে। তো সব মিলেই পূর্ণদার অ্যাডভাইস হচ্ছে প্রায় 5টা ইউনিভার্সিটি তোমরা যদি ধরে রাখো যে অ্যাপ্লাই করবে, তাহলে প্রায় লাখখানেকের মতো লাগছে। তো তোমরা এগুলো মাথায় রেখো আগে থেকেই, যেন তোমাদের সঠিক সময়ে যেন দেরি না হয় টাকার জন্য। তো পূর্ণদা, আমরা পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি এটা দেখেছি যে অনেকে আমেরিকাতে ডিরেক্ট ব্যাচেলরের পরেই পিএইচডি তে অ্যাপ্লাই করে। তো আপনি কি একটু এটা নিয়ে একটু হাইলাইট করবেন যে হ্যাঁ, ব্যাপারটা আসলে কি? শিওর, হ্যাঁ, এটার সুযোগটা এখানে আছে। তো এক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে তাকে অতিরিক্ত কোর্স ওয়ার্ক করতে হয়। সাপোজ আমার এমএস আছে, তো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 26 ক্রেডিটস কোর্স ওয়ার্ক কমপ্লিট করা। বাট যার এমএস নাই, তার ক্ষেত্রে সেটা গিয়ে দাঁড়াবে ডাবল, হয়তো 52। আমি অলমোস্ট অ্যাভারেজ কেসের কথা বলছি, বা সেটা বাড়তেও পারে। আর অনেক সময় প্রফেসরের উপর ডিপেন্ড করে। অনেক প্রফেসর চায় যে এই স্টুডেন্টের এই কোর্সগুলো করা উচিত, যেটা সামহাও তার রিসার্চ বা অন্য কাজে হেল্পফুল হবে। সেক্ষেত্রে এই ক্রেডিট এর বাইরেও তাকে করা লাগতে পারে, তবে সেটা ভেরিয়েবল, সেটা কোনো স্ট্যান্ডার্ড না। সে প্রফেসর চাইবে কিনা ওগুলো তো আমরা জানি না, তবে সেটা করতে হয়। আর ওই যে এক কথাই বলতে গেলে যে আপনার ডাবল কোর্স ওয়ার্ক লাগবে উইদাউট মাস্টার্স যদি থাকে। তবে এটা খুব ভালো যে এখানে এনরোল হওয়ার সুযোগ আছে ডাইরেক্ট ব্যাচেলরের পর। রাইট। তো কানাডা, অস্ট্রেলিয়াতে দেখা গেছে যে মাস্টার্স ছাড়া পিএইচডি তে ওরা একদম অ্যালাউ করে না, মানে একেবারেই না। তো এই ক্ষেত্রে আমেরিকা কিন্তু খুবই ভালো একটা সাইট, যে হ্যাঁ, এটা অবশ্যই। কারণ যখন আমরা ইয়াং থাকি তখন রিসার্চের একটা জোশ থাকে, রিসার্চার হব, পিএইচডি করবো। তো তখন তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় তাদের সাইকোলজিটা অনেকটা মোটিভেট করে রিসার্চ
ইয়ে হওয়ার জন্য, রিসার্চার হওয়ার জন্য ভালো। তো এটা আমেরিকা খুব ভালো একটা কাজ করে, এটা আমি স্বীকার করি। আচ্ছা, আমরা তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমেরিকাতে যখন ফুল ফান্ডের জন্য কেউ অ্যাপ্লাই করে, ফর এক্সাম্পল আপনি একটা এভারেজ কোয়ালিফিকেশন মানে বলবেন যে কি কি থাকা প্রয়োজন বা থাকতে হয় ফুল ফান্ডিং এর জন্য আমেরিকাতে, ভালো জিআরই বা অন্য কিছু? আজকের আলোচনা আমার মনে হয় এইটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফান্ডিং। আসলে আমরা যারা আসি ফান্ডিং ছাড়া তো আমরা আসতে পারি না, আমাদের ফান্ডিং একটা লাগবেই। তো যে কারণে ওই একটা কথাই যে গুড় যত বেশি মিষ্টি তত বেশি হয়। তো এখানে গুড় হচ্ছে আপনার জিআরই স্কোর, ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং সিজিপিএ। এই তিনটা ফ্যাক্টর আমার কাছে মানে আমি বেশি গুরুত্ব দিই। যত বেশি হবে তার তত চান্সটা বেশি এই ফান্ডিং এর। এর পাশাপাশি আমি বলতে পারি যে স্টেটমেন্ট অফ পারপোজ, যেটা আমরা সফ বলি, এসওপি, আর একটা হচ্ছে লর, এলওআর, লেটার অফ রিকমেন্ডেশনস। তো এইগুলো খুব ইম্প্যাক্ট ফেলে এই ভালো একটা ফান্ডিং পাওয়ার জন্য। তো এই মোট 5টা আইটেমের মধ্যে আমি প্রথম 3টাকে এগিয়ে রাখবো। আবারও বলছি, সিজিপিএ, ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং জিআরই স্কোর, এই 3টা আইটেমকে। এইটা যত ভালো করা যায়, ছাত্রছাত্রীরা যত ভালো করবে, তাদের চান্সগুলো তত বেশি থাকবে এই ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তার মানে কোনো রিসার্চ পেপারও লাগছে না ইউএসএ? এখানে ইম্প্যাক্টটা মানে রিসার্চ পেপার, যেহেতু আপনার এই অ্যাডমিশন গুলো হয় হচ্ছে, আমি বলতে পারি গ্র্যাজুয়েট স্কুল, যারা একটা সিজিপিএ নির্ধারণ করে দেয়, জিআরই স্কোর নির্ধারণ করে দেয় এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর নির্ধারণ করে দেয়। তো এর ভিত্তিতেই হচ্ছে আপনার অ্যাডমিশন গুলো হয়। এর বাইরে আমি মনে করি যে রিসার্চ পেপার থাকলে আপনি প্রফেসরের সাথে, প্রফেসরকে যে কনভিন্স করা, তাকে তো তার ভাষায় ইন্টারাক্ট করতে হবে, তার সাথে মানে কমিউনিকেশন করতে হবে। তো তার ভাষা বলতে তো আমি রিসার্চ ওয়ার্কই বলবো। তো সেক্ষেত্রে যদি কারো থাকে, সেটা অবশ্যই পজিটিভ এবং এটা প্লাস পয়েন্ট তার জন্য। ওই প্রফেসর আগ্রহ হবে তাকে নেওয়ার জন্য, এটা ডেফিনেটলি ভালো। আর রিসার্চ ওয়ার্ক মানে সে আগে থেকে করা থাকলে তার একাডেমিক্যালিও আমি মনে করি যে তার কনফিডেন্সটা বেশি, কারণ একাডেমিক আগ্রহটা বেশি। তা এটা কখনোই মানে অনেক মানে ভালো কিছু অ্যাড করবে ওইগুলোর সাথে আর কি, এই স্কোরগুলো। আচ্ছা আচ্ছা। তাহলে আরেকটা ব্যাপার, কারো যদি রিসার্চ ওয়ার্ক থাকে বাট ওই স্কোরগুলো নাই, কারণ এট ফার্স্ট তো তাকে স্যাটিসফাই করতে হবে গ্র্যাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট। যদি খুব ভালো একজন রিসার্চ করে আসছে বাট তার সিজিপিএ এসে 3.5, তার আছে 3, সেক্ষেত্রে তো সে অ্যাপ্লিকেশন করারই জন্য এলিজিবল হলো না। সো প্রফেসর পর্যন্ত রিস্ক করা তো একটু দূরে থেকে গেল। সো সেক্ষেত্রে আমি মনে করি যে রিসার্চ ওয়ার্ক তাকে প্রফেসরের সাথে কমিউনিকেট করার জন্য একটা খুবই বড় অস্ত্র আর কি। অর্থাৎ রিসার্চ পেপারটা একটা ব্রিজের মতো কাজ করবে, যে অচেনা Right, একটা প্রফেসরের সাথে একটা right. ব্রিজ বা গ্যাপটা যেটা আছে সেটা পূরণ করে দিবে। বুঝতে হুম। পেরেছি। ধন্যবাদ পূর্ণদা। তারপরে আলোচনা হচ্ছে, আমি অনেক সময় দেখি যে আমাকে বলে যে ভাইয়া আমার একটা সফট প্যাটার্ন লাগবে, তারপর আমার একটা রিকমেন্ডেশন লেটারের প্যাটার্ন লাগবে বা ফরম্যাট লাগবে, টেমপ্লেট লাগবে। অনেকে কপি পেস্ট করে মানে এটা নিয়ে। তো এটার ভূমিকা মানে একটু বলবেন যে গ্র্যাজুয়েট স্কুলে যখন কেউ অ্যাপ্লিকেশন করে, সফট এবং লরের ভূমিকাটা কি আসলে? হ্যাঁ, এটার ইম্প্যাক্ট আছে এবং আমি বলেছিও। স্টেটমেন্ট অফ পারপাস যেটা, এটা আসলে একটা নিজের গল্প আমি মনে করি। এই গল্পটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা, সামনে আমি কোন দিকে যাব, একটা স্বপ্ন বলা যায়, বা ইতিপূর্বে যে কাজগুলো আমি করেছি তার একটা সংমিশ্রণ। তো সেক্ষেত্রে আমরা জানি প্রত্যেকের গল্পটাই আলাদা হওয়া উচিত। তো সেক্ষেত্রে একজনের কাছে কপি পেস্ট করা, সেই জিনিসটা তো মানে সমীচীন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এদের কাছে অনেক সফটওয়্যার আছে এই প্লেজিয়ারিজম চেক করার, আমরা হয়তো চিন্তাও করতে পারি না যে এরা এগুলাও করতে পারে। কিন্তু তো এভরি মাইনিউট ডিটেলস তারা চাইলেই চেক করতে পারে। সো সেক্ষেত্রে যদি কখনো এটা ধরা পড়ে বা তারা বুঝতে পারে যে এইটা কপি হচ্ছে, সো এক্ষেত্রে অনেক তার পজিশনটা অনেক নিচে নেমে যাবে, মানে তাদের দৃষ্টিতে যে এটা ভালো মনে করবে না, তারা একটা নেগেটিভ, মোট কথা একটা নেগেটিভ ইম্প্যাক্ট
পরে। অবশ্যই এসওপি কখনোই কপি করা উচিত না, নিজের গল্প নিজের মতো করে সুন্দর করে এবং একাডেমিক একটা গোল সেট করে সেটাই লিখতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা এলওআর যেটা বলছেন, লেটার অফ রিকমেন্ডেশন, এক্ষেত্রে ইউনিভার্সিটিগুলা মানে লিংক পাঠিয়ে দেয়, আপনি কাকে কাকে রিকমেন্ডার হিসাবে সেট করবেন, কোন টিচারকে, ঠিক তাদের ইমেইল অ্যাড্রেস দিলে তো এইখানকার ইউনিভার্সিটিগুলো আর কি লিংক পাঠিয়ে দিবে। এখন আপনি মানে স্টুডেন্টরা কাকে দিবে রিকমেন্ডার হিসাবে, কোন প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরকে, এটা একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত তাদের মাঝে। তা না হলে দেখা যাচ্ছে যে একটা ছাত্রকে একটা টিচার চেনেই না, সে কি করে রিকমেন্ডেশন লেটার দিবে। আর এমন টিচারকেই সেট করা উচিত, যেহেতু অনলাইনে হয় একটা টাইম লাইনও থাকে, ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যেই যেন এলওআরটা ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছায়। আই মিন ওই আমাদের যারা রিকমেন্ডার তারা যেন এটা প্রম্পটলি জিনিসটা পাঠায়, কারণ ওইটা ডিলে করলে এটা একটা নেগেটিভই, যে চাওয়া হলো এখনো সেটা দিচ্ছে না, যদি একটা টাইম লাইন থাকে। তারপরে অনেক প্রফেসর হয়তো দেরি করতে পারেন, হয়তো তার ব্যক্তিগত কারণে, যেটা কাম্য নয়। এই জন্য এই রিকমেন্ডার সেট করার আগে ছাত্রদের চিন্তা করা উচিত যে মানে অন্তত সঠিক কথাবার্তাগুলো আমার সম্পর্কে যেন লেখে এবং এইটা যেন প্রম্পটলি ওই রিকমেন্ডাররা পাঠিয়ে দেয় জায়গা মতো। আচ্ছা, ধন্যবাদ পূর্ণদা এত কিছু সাজেস্ট করার জন্য। তারপরে হচ্ছে আমি অনেক সময় শুনেছি যে আমেরিকাতে মানে প্রফেসর ম্যানেজ করা ছাড়াই সেন্ট্রাল ফান্ডিং পায়। তো আমরা একটু এটা নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে প্রফেসরকে ইমেল করা ছাড়াই অনেকে ফান্ডিং পাচ্ছে, এটা নিয়ে একটু বলবেন কিছু? হ্যাঁ, শিওর। এইটা হয় এবং মাস্টার্স লেভেলে এটা খুব ব্যাপক পরিমাণে, যে আপনি এই ফান্ডিং গুলো সেন্ট্রালি হয়। আর পিএইচডি লেভেলেও আমি দেখেছি, এবং আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি, আমি এখন যেখানে আছি যে ইউনিভার্সিটিতে, এইখান থেকে আমাকে প্রফেসর কনভিন্স করতে হয়েছিল পিএইচডির জন্য। প্রফেসরের ইয়া ছাড়াই, এখানকার প্রফেসরের রিকমেন্ডেশন ছাড়া আমাকে ফান্ডিং কনফার্ম করেনি। আচ্ছা বাট আমি আরেকটা ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছিলাম, যেখানে আমি সেন্ট্রালি জাস্ট অ্যাপ্লিকেশন করেছি উইদাউট আচ্ছা। কমিউনিকেশন উইথ এনি প্রফেসর। তো হুম, সেখান থেকে আমাকে ফান্ডিং সহ দেখি অফার করছে। এটা কিন্তু পিএইচডি। এবং আমি আরো কিছু সাবজেক্টের ব্যাপারে জানি, আমার পরিচিত অনেকেই আছে যারা আসছে এখানে পিএইচডি প্রোগ্রামে, বাট প্রফেসরের সাথে কমিউনিকেট না করেই সেন্ট্রালি ফান্ডিংটা দিয়েছে। এবং ইনাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আসার পরে হয়তো কোর্স ওয়ার্ক তো চলে পিএইচডি সময় শুরুতে, তখন তারা সুপারভাইজার বা অ্যাডভাইজার বা প্রফেসর এইটাকে ম্যানেজ করা, বা তাদের অপশন থাকে যে কোন প্রফেসরের আন্ডারে সে রিসার্চটা কন্টিনিউ করবে। তো এই অপশনটা আছে। তো আমি দুই রকমই আছে, প্রফেসরের সম্মতি ছাড়াও আপনি ফান্ডিং পাবেন না, আবার প্রফেসর লাগবে না আগে থেকে ম্যানেজ করা, এরকমও আছে। আসলে তো হাজার হাজার আচ্ছা। বিশ্ববিদ্যালয় এখানে হুম। দু রকমই আছে। এটা এখন ছাত্ররা একটু করেসপন্ডিং ইউনিভার্সিটি ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট সার্চ করলেই পেয়ে যাবে যে আসলে কি নিয়ম কোথায়। আচ্ছা, ধন্যবাদ পূর্ণদা। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে একটা পার্সোনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি যখন ফান্ডেড অ্যাডমিশন পেয়েছিলেন হুম হুম। আপনার অনুভূতিটা কেমন ছিল? মানে খুশিতে ও নিশ্চয়ই এমন কিছু পার্টি টার্টি দিয়েছিলেন নিশ্চয়ই? পার্টি টার্টি সবচেয়ে বড় ব্যাপার, অনুভূতিটা ভিতরে তো খুবই ভালো কাজ করছে, যে মানে এতদিনের যতটুক পরিশ্রম, যারা হয়তো এই দুইটা পরীক্ষা দিছে বা কোনোভাবে প্রফেসর হোক ইউনিভার্সিটি ম্যানেজ হোক করা থেকে শুরু করে এই স্টেপগুলো পার করে অ্যাডমিশনটা পেয়েছে, এটা ডেফিনেটলি একটা আহ, আনন্দের ব্যাপার। কিন্তু তারপর আমার যেন কেমন মনে হতো যে স্বাধীনতা আসলে একটু অর্জন করছি, কিন্তু এখন রক্ষা করা মানে পিএইচডিটা কমপ্লিশন করাটা একটু চ্যালেঞ্জ। এইটা ভেবে আসলে খুব উল্লাস করতে পারিনি। আর আরেকটা ব্যাপার ছিল, আমার তো ফ্যামিলি আছে, আমার বাচ্চাও ছিল, তো ইনিশিয়ালি তো আমি তাদেরকে আনতে পারিনি। সো তাদের রেখে আসবো, এই চিন্তা করে আসলে ওই আনন্দটা অনেকটা ম্লান হয়ে গেছে। তো আমার মনে হয় আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা এই মানে আনন্দটা মানে পরিপূর্ণভাবে করতে পারবে, যে এখানে অ্যাডমিশন পাওয়া ফাইনালি,
ফ্লাই করার ব্যাপারে যে একটা ভিতরে মানে শিহরণ, এক্সাইটমেন্ট। excitement, তারা সেটা ভালো ফিল করতে পারবে। কিন্তু আমার ক্ষেত্রে ওই যে বললাম ফ্যামিলি, তারপর আচ্ছা। হচ্ছে নিজের একটা জব ছিল, মানে সবকিছু মিলে লাস্টের দিকে আসতেই ইচ্ছা হচ্ছিল না, এত দূরে কেন যাবো। আচ্ছা। আহ, তো এখন তো আপনার ফ্যামিলি সবই আপনার সাথেই আছে। হ্যাঁ, এখন সবাই আছি আমরা একসাথেই। আচ্ছা, এটা যাক। এখন অন্যরকম এক্সাইটমেন্ট। আচ্ছা, যাক, শুনে ভালো লাগলো। আহ, দর্শকদের সাথে একটু আপনার ভিসা অ্যাপ্লিকেশনের অভিজ্ঞতাটা শেয়ার করুন, যে আসলে কি কি ধরনের প্রশ্ন করে, কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় কিনা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, হ্যাঁ, আমি যতদূর মনে পড়ছে আমি চেষ্টা করব আর কি আচ্ছা। শেয়ার করার। তো ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা আসবে হচ্ছে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন অফার করলো, কোনো ছাত্রছাত্রী সেটা অ্যাকসেপ্ট করলো এবং করেসপন্ডিং একটা I-20 বলে একটা ফর্ম, যেটা আর কি যদি কেউ অ্যাডমিশন অ্যাকসেপ্ট করে এবং I-20 নিতে চায়, I-20টা হচ্ছে আপনার ওই সংক্ষেপে যদি আমি বলি, সেটা হলো একটা এলিজিবিলিটি সার্টিফিকেট। আপনি যে নন ইমিগ্রেন্ট হিসাবে একটা স্টুডেন্ট হিসাবে এখানে আসবেন, তার এলিজিবিলিটি সার্টিফিকেট এটা আমি বলতে পারি আর কি। তো এটা এই ফর্মটাকে বলে I-20, যেখানে আপনার এখান থেকে কোন প্রোগ্রামে এনরোলড হচ্ছেন, কি পরিমাণ ফান্ডিং দিচ্ছে, সেইটা আপনাকে সেন্ড করবে আপনার রিকোয়েস্টের উপর ভিত্তি করে। তো সেইটা পাওয়ার পর যথারীতি আপনাকে করতে হবে হচ্ছে সেভিস ফি, যেটা হচ্ছে $200। এখন এটা বাড়াইছে কি কমাইছে আমি বলতে পারছি না, আমি যখন করেছিলাম ব্যাপারটা ঠিক $200 ছিল। তারপর আমি স্টেপগুলা বলছি। আচ্ছা। I-20, তারপর সেভিস মিন্স স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড ভিজিটর ইনফরমেশন সিস্টেম, এই টাইপের আচ্ছা। সেভিস ফি। তারপর হচ্ছে ভিসার জন্য বা ওইখানে আপলোড করার জন্য পিকচার তোলা পার্টিকুলার ফরম্যাটের, যেটা মানে ওয়েল নন, আমি মনে করি যে সবাই জানবে এই ব্যাপারগুলো, ফটো তোলা। তারপর একটা DS-160 ফর্ম বলে, ডিএস স্ট্যান্ডস ফর ডিপার্টমেন্ট অফ স্টেট, এখানকার যে ডিপার্টমেন্ট অফ স্টেট এরা এগুলা কন্ট্রোল করে। এইখানে ওই ছাত্রছাত্রীর যাবতীয় ইনফরমেশন, এবং এটা খুব একটা ভাইটাল পয়েন্ট আমি মনে এখন করি। নাকি ফেসবুক অ্যাকাউন্টও দেয়া লাগে, আমি শুনেছি। ফেসবুক অ্যাকাউন্ট। আচ্ছা, আমি আমার জানা নেই, কারণ আমি অবশ্য জানার চেষ্টাও করিনি, কারণ আমি যখন মানে মানে এখন বর্তমান থেকে কিছুদিন আগে থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে যে যারা অ্যাপ্লিকেন্ট, ভিসা অ্যাপ্লিকেন্ট, তাদের ফেসবুক অ্যাকাউন্টও দেয়া লাগছে। ও, তার মানে দেখেন ব্যাকগ্রাউন্ড চেকের জন্য এটা ব্যাকগ্রাউন্ড চেকের জন্য। হ্যাঁ হ্যাঁ অপশন যোগ করছে। যাই হোক, আমি শুনে আনন্দিত আপনি আনন্দিত। তো ওই ফর্মটাতে আর কি যাবতীয় ইনফরমেশন দিতে হয়, মানে প্রিভিয়াস, প্রেজেন্ট এবং ফিউচারেও হয়তো কোথাও আসছেন যাচ্ছেন। তারপর ভিসা ফি প্রদান, ভিসা ফি প্রদান করার পর আপনি ভিসা ইন্টারভিউ এটা স্কেডিউল করতে পারবেন, যে আপনি কোন ডেটে ইন্টারভিউটা দিবেন। সেই ডেটটা সাপোজ আপনি পেয়ে গেলেন, মানে স্টুডেন্টটা পেয়ে গেল, তখন সেইখানে আর কি নির্দিষ্ট দিন এবং সময়ে উপস্থিত হতে হবে। যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো মোটামুটি অলরেডি ততদিনে সবার কাছেই চলে যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া তো আপনি পরীক্ষাও তো দিতে পারবেন না, GRE IELTS, তো ওটা তো নিতেই হবে। তারপর হচ্ছে এই যে DS-160 ফর্ম পূরণ করলেন, সেটা নিতে হবে, কনফার্মেশনটা। তারপর আপনার I-20 ফর্ম। তারপর মোটামুটি যদি আপনার I-20-তে ডেফিসিট থাকে, দেখা যাচ্ছে কারো পার্শিয়াল ফান্ডিং পেয়েছে, সেখানে I-20-তে একটা গ্যাপ থাকে। সাপোজ আপনার ইয়ারলি $40,000 খরচ, আপনার I-20-তে থাকবে যে আপনি এখান থেকে ফান্ডিং বা টিউশন ওয়েব সহ আপনি পাচ্ছেন $25,000 বা $30,000। তার মানে $10,000 বা $15,000 আপনার ডেফিসিট থাকবে। ওই অ্যামাউন্টটা তখন দেখা যাচ্ছে অভিভাবক বা ছাত্রের নিজেরই যদি অ্যাকাউন্টে থাকে, সেই অ্যামাউন্ট তাকে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা নিয়ে যেতে হবে, এবং এই বিষয়টা খুব নিট অ্যান্ড ক্লিন হতে হবে। কোনো রকম আর কি যদি কেউ 2 নম্বরই করার চিন্তা করে, তাহলে এটা থেকে অনেক নেগেটিভ কিছুই আচ্ছা। হতে পারে। তো এই ডকুমেন্ট, আরো কিছু ডকুমেন্ট যেমন ট্রান্সক্রিপ্ট, NID, আই মিন আমাদের যেটা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, জাতীয় পরিচয়পত্র, সেই জিনিস, তারপর টেস্ট স্কোর, তারপর অফার লেটার,
মানে এখান থেকে যখন অ্যাডমিশন হলো তার তো একটা অফার লেটার দেবে, সেই অফার লেটার, তারপর সেভিস ফি পেমেন্ট ডকুমেন্ট এইগুলো নিয়ে যেতে হবে। যদিও এত কিছু চাই না, আমি এইবার আসি আমাকে কি বলেছিল। আচ্ছা যথারীতি আমি একটা ডেট টাইম নিয়ে ভিসা এসে গেলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য। তা আমাকে শুধু I-20 দেখতে চেয়েছে, I-20 আর পাসপোর্ট, এই দুইটা জিনিসই আমাকে নিয়েছে ভিসা অফিসার যিনি। কিন্তু যেটা রিকমেন্ড করে সবাই, আমিও তো একসময় ছিলাম ছাত্র, আমিও তো সবার কাছ থেকে হেল্প পেয়েছি বা তারা বলেছে এই জিনিস নেওয়ার দরকার, সবকিছুই আপনার ফাইলের মধ্যে রাখতে হবে, কারণ তারা আচ্ছা কখন কি চাইবে সেটা আপনি জানেন না। সো যেগুলো আপনি বেশি প্রায়োরিটি মনে করেন, যেমন I-20 পাসপোর্ট, এই দুটো একটা ফাইলের পকেটে রাখেন, যেটা টপ প্রায়োরিটি, এটা আপনার চাইবেই, এবং ওইভাবে প্রায়োরিটি অনুসারে আপনি জিনিসগুলা ফাইলের চেম্বারে ট্যাগ লাগিয়ে রাখবেন, চাওয়া মাত্রই আপনি যাতে দিতে পারেন। আর কোনো জিনিস আচ্ছা না থাকা মানে যদি আপনি না দিতে পারেন তখন সেটা তো কি হবে বুঝতেই পারছেন। আমাদের যেটা আচ্ছা প্রথম কোশ্চেনই করলো যে অভিনন্দন তো দেয়ই এরা, আহ, তারপর আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ওখানে সবই লেখা থাকে, তারপরেও আজ করবে এটা আচ্ছা কোন ইউনিভার্সিটি, কোন প্রোগ্রাম, মেজর কি, মেজর মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কোন পিএইচডি না এমএস, এগুলো জিজ্ঞেস করে, সবই আছে। তারপরে জিজ্ঞেস করছে, তারপর বলছে যে ফান্ডিং কিনা, ফুলি ফান্ডেড কিনা। তা যাই হোক, যার যে অবস্থা সেই অবস্থা সে ডিসক্রিপশন করবে। যার যদি ফুল ফান্ডিং না থাকে, তাহলে যেমন আমার ছিল হলো $500-something, তার মানে 40-45 হাজার টাকার ডেফিসিট ছিল বাংলাদেশে। তো আমি সেটা অ্যাকাউন্ট একটা স্টেটমেন্ট নিয়েছিলাম, আমি যেহেতু জব করতাম আমার নিজের অ্যাকাউন্টেই ছিল। তো আমার বলছিল যে এইটা কে দিবে, তো আমি বললাম আমি নিজেই এখানে জব করতাম। তা বললো জব করতে তাহলে তোমার কি এনওসি আছে, মানে নো অবজেকশন সার্টিফিকেট, যেটা যারা আর কি আচ্ছা চাকরি করে। যেহেতু আমার ওখানে জব স্টিল নাম আছে, আমি আবার ফেরত যাব এমন একটা মর্মে ওখানে সিগনেচারও দেওয়া, সো একটা অর্ডার আর কি, ওই অর্ডারটা দেখালাম তখন ওকে, মানে আমাকে আর বেশি কিছু জিজ্ঞেস করেনি। তো অনেকে আচ্ছা অনেক রকম কোশ্চেন জিজ্ঞেস করে, যেটা ভিসা ভিসা ইন্টারভিউ অনেকে শেয়ার করে, বিভিন্ন পেজ আছে বা গ্রুপ আছে, তো সেখান থেকে ছাত্রছাত্রীরা আরো জানতে পারবে। তো আমাকে তারপর বললো ঠিক আছে, কংগ্রাচুলেশন, তো ইউর ভিসা অ্যাপ্রুভড। আমরা তার পরের প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে আপনি তো ওখানে এখন পিএইচডি করছেন, প্রায় 3 বছর হয়ে গেছে। তো আপনার স্টুডেন্ট হিসেবে গ্রাজুয়েট লাইফ, রিসার্চ এক্সপিরিয়েন্স এগুলো একটু ছোট্ট করে মোটামুটি একটু যদি শেয়ার করতেন। শিওর। এটা খুব মজার একটা লাইফ। প্রথমে তো মজার মানে আর কি, দুঃখ কষ্ট দুটাই আছে, বা সুখ সুখ এবং কষ্ট আর কি, যেটা দুটাই আছে। প্রথমে কোর্স ওয়ার্ক তো এখানে ব্যাপক হারে করতে হয়, মানে প্রথম 2 বছর কোর্স ওয়ার্কই ব্যস্ত থাকতে হয়। তার মাঝেও যারা সরাসরি প্রফেসরের গ্রান্ট আছে, রিসার্চ গ্রান্ট আছে, তাদের কোর্স ওয়ার্কের পাশাপাশি রিসার্চও কন্টিনিউ করতে হয়। সো যাই হোক, আমার ক্ষেত্রে সেটা ছিল না, এই জন্য আমি কোর্স ওয়ার্কটাতেই বেশি মনোনিবেশ করেছি, এবং সেই কোর্স ওয়ার্ক থেকে আমি বেশ জানতে পেরেছি এবং খুব ভালো লাগছে আর কি। ডিফারেন্ট ক্যাটাগরির শিক্ষক, বা অনেক দেখা যায় নিজের রিসার্চের বাইরের কিছু কোর্সও নিয়েছি, অনেক কিছু আর কি জানতে পেরেছি। এদের ইনস্ট্রাকশন, এদের সিস্টেম আমাদের থেকে, বা এক্সাম সিস্টেম, পরীক্ষা সিস্টেম বেশ আলাদাই আমার মনে হয়েছে, এবং আহ, বেশ নতুন করে আর কি অনেক কিছু শিখেছি যে ওখানে ওপেন বুক এক্সাম হয়, যে বই খোলা রেখে অনেক সময় এক্সাম? এটা ডিপেন্ড করে প্রফেসরের উপরে। প্রফেসরের উপর? সব প্রফেসর যে এমন করবে তা না, কিছু প্রফেসর করে, এরকম করে ওপেন বুক এক্সাম। তো সেটা কঠিনই আমার কাছে মনে হয়, আমি এরকম একটা আচ্ছা দিয়েছিলাম। ও কিনারা পাওয়া যায় না আর কি, আপনি কি বইয়ের লাইব্রেরি নিয়ে ওখানে বই বা ইন্টারনেট গুগল করবেন, আসলে ওইভাবে তারা কোশ্চেন সেট আপ করে। তো কোর্সও একটা বেশ এনজয় করেছি আমি, মানে অন্তত জানার ক্ষেত্রে। যদিও ওই, যেহেতু দেখতেই পাচ্ছেন একটু বয়সও বেশি হয়ে গেছে, এখন তো আর একজন ফ্রেশ মানে গ্রাজুয়েট করার পর, আন্ডারগ্রেড করার পর যে স্ট্যামিনা পাবে, এই বয়সে ক্লাসে যায় বসে থাকা, 50 মিনিট ক্লাস করা, ক্লাস টেস্ট দেওয়া, বা প্রতি ক্লাসে এক একটা প্রজেক্ট, যে জিনিসগুলো খুব মজা দিছে, যেটা আচ্ছা ভালো একটা, মানে সাবজেক্ট ভিত্তিক একটা করে প্রজেক্ট থাকতো, ওইগুলা করতে হতো। তো
এগুলা নতুন কিছু শেখার জন্য খুব ভালো, কিন্তু আবার বিরক্তও লাগতো। এখন ক্লাস করা, অ্যাসাইনমেন্ট সাবমিশন, প্রজেক্ট সাবমিশন, কেন রিসার্চ করতে আসছি। এগুলো অনেক কিছু বাড়াইছে, আমাকে ইনডিস্ট করছে অন্তত জ্ঞানগুলা, একাডেমিক জ্ঞানগুলা ডেফিনেটলি। তো আমি কোর্স ওয়ার্ক শেষ আমার, তো এখন আচ্ছা আসি রিসার্চের ব্যাপারে। তো রিসার্চের ব্যাপারটা এটা মিশ্র অভিজ্ঞতা। ওই দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে একটা জিনিস চাচ্ছি, বা একটা গোল সেট করার গোল গোল আছে, সেই উদ্দেশ্যে আমি যাইতে চাচ্ছি, নানান দেখা যাচ্ছে এই একবার হতে চাচ্ছে আবার হচ্ছে না, বা একটা প্যারামিটারে ঠিক আছে আর একটা প্যারামিটারে আমি ম্যাচ করতে পারছি না। তো এইরকম মানে যখন হয়, মানে মনে হয় খুব আনন্দ লাগে যে এই 7 দিন 10 দিন টানা একটা জিনিসের পিছনে লেগে আছি, ও হলো, খুব ওই সময় এটা মজা লাগে। আবার যখন হচ্ছে না, মানে লেগে আছি, হচ্ছে না, তখন খুব বিরক্তও লাগে, মানে মেজাজও গরম থাকে, দেখা যায় সেই ইয়াগুলো অনেকের পর চলে যায়। তো তারপরে তো সবকিছু একটা আপ ডাউন আছে, দিন শেষে একটা কিছু হবেই, দিন শেষে মানে বছর শেষে একটা কিছু হবেই। তো মানে আনন্দ বেদনা দুটাই অনুভূতিটা এখানে। এর জন্য প্রচুর ধৈর্য দরকার আমি মনে করি, আসলে ধৈর্য আসলে ছাড়া। আর দেখি আরো যদি লাস্টে আজকের লাইভে কিছু বলার থাকে 2-1 মিনিট আরো কিছু বলবো, যে ব্যাপারগুলো থাকা দরকার, তা না হলে তো আপনি লাইনচ্যুত হয়ে আর কি রাইট আর কি যে জিনিসগুলো দরকার। তো যাই হোক, এটা আনন্দ বেদনা একটা মিশ্রণ, ভালো লাগা মন্দ লাগা সবই আছে এর মাঝে, তো ওইভাবেই। পূর্ণদা আপনি এখন কোন শহরে আছেন আর ওখানকার ওয়েদার কেমন, শীতকালে কেমন ফিল হয় একটু বলুন দর্শকদের। এটা হচ্ছে ইলিনয় স্টেট, সিটির নাম কার্বনডেল। আচ্ছা তো এখানকার ওয়েদারটা ভালোই লাগে, যদিও এখন সামার, মোটামুটি শীত পড়বে, অক্টোবর থেকেই শীত পড়ে যাবে, এবং ডিসেম্বরের মিড থেকে জানুয়ারি পুরোটাই প্রায় বলা যায় চরম ঠান্ডা থাকে। এটা ইয়ার বাই ইয়ার চেঞ্জ হয় দেখি, কারণ আমি তো 3টা ঋতু এখানে কাটিয়েছি, 3 বছর আর কি। সো দেখেছি এক বছর হয়তো বেশি ঠান্ডা পড়লে আরেকবার একটু কম পড়ে, তবে -18 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমি দেখেছি এখানে। ওরে বাবা, ডাউন। অনেক, -18। আচ্ছা ওখানে মাসিক খরচ কেমন পড়ে, মানে সিঙ্গেল একজন স্টুডেন্ট যদি হিসাব করে, বাসা ভাড়া তারপর থাকা খাওয়া সহ? এখানে দুইটা ব্যাপার, কেউ যদি শেয়ারে থাকতে চায়, মানে হয়তো আরো একটা স্টুডেন্টের সাথে, আই মিন শেয়ার অ্যাপার্টমেন্ট, নট রুম শেয়ারিং, মানে হয়তো একটা অ্যাপার্টমেন্টে 2টা বা 3টা রুম আছে, যদি সেইভাবে সে থাকতে চায়, তাহলে আমি খাবার খরচটা বাদ দিয়ে আমি বলতে পারি সেটা $270 বা $250 এরকম লাগবে খাবার খরচটা বাদে, যদি সে আচ্ছা শেয়ারে থাকতে চায়। আর খাবার খরচটা অন অ্যান অ্যাভারেজ $100। এখন কেউ যদি আরো বেশি ভালো খেতে চায় সেটা তো লাগবে, তাই $100 আর কি একটা স্টুডেন্টের জন্য অন অ্যান অ্যাভারেজ, আমি এটাই মনে করি। আর যদি কেউ স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকতে চায়, নিজের মতো একাই থাকবে, ওর মাঝেই ইউটিলিটি গুলো আছে, সেটা 400+, 400 থেকে $450। এটা হচ্ছে আপনার এক্সক্লুডিং খাবার আর কি। আচ্ছা 400 থেকে $450 লাগবে, আপনার একা নিজের মতো করে থাকবেন ছোট্ট একটু জায়গায়, ওখানেই কিচেন, ওখানেই আপনার রেস্টরুম, ওর ভেতরে আর কি সবকিছু। তো সেটা 400 থেকে $450, প্লাস $100 যদি আপনি খাবার রাখেন, 500 থেকে $550 এটা লাগবে। আর শেয়ারে আচ্ছা। থাকলে একটু কম লাগবে। তারপরে ওখানে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা একটু খুলে বলবেন, যে এটা কি মানে কত টাকা দেয়া লাগছে মাসে বা ইয়ারলি? হেলথ ইন্স্যুরেন্স এটাও আবার ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো ভালো, মানে টপ র্যাঙ্ক, সেগুলো দেখা যায় অনেক সময় ফ্রিও দেয়, ওইটা কভারে ওদের যে টিউশন বা আদার থাকে তার সাথে হেলথ ইন্স্যুরেন্স ওয়েব করে দেয়। বাট আমাদের এখানে যেটা পে করতে হয়, সেটা যখন আমি আসি তখন ইউনিভার্সিটির যে হেলথ ইন্স্যুরেন্স ছিল সেটা ছিল $675, $675। তা এটা প্রতি বছর বাড়ছে, এই বছরে করছে $975 প্রতি সেমিস্টারে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, যেহেতু হেলথ ইন্স্যুরেন্স কিছু ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে স্টুডেন্ট বাইরে থেকেও ইন্স্যুরেন্স নিতে পারবে, বাইরের ইন্স্যুরেন্স।
আমি আচ্ছা। আমি মনে করি যে আমি যেটা বলতে চাচ্ছি, ইউনিভার্সিটির ইন্স্যুরেন্স ছাড়াও সে বাইরে থেকে নিতে পারে। আর এই ক্ষেত্রে যাদের বয়স কম, সাপোজ নতুন একটা ফ্রেশ স্টুডেন্ট, তার বয়স তো সাধারণত কমই হয়। যত বয়স কম, ইন্স্যুরেন্সের পরিমাণটা তত কম হয়। তা এরা কিছু ক্রাইটেরিয়া সেট করে দেয়, এই ক্রাইটেরিয়া গুলা যে ইন্স্যুরেন্স কোম্পানি ফুলফিল করবে তাদের থেকে স্টুডেন্ট চাইলে নিতে পারবে, কিনতে পারবে। তো সেইটা দেখা যাচ্ছে বয়স কম হলে এই 975 পে না করে তাকে $500 হয়ে যাচ্ছে, 400 বা $500 সে পার পেয়ে যাবে। সাপোজ আমার যে বয়স, আমি যদি বাইরে থেকে নিতে যাই তাহলে ইউনিভার্সিটিতে যেটা পে করতে হয় তার চেয়ে বেশি পে করতে হয়, আচ্ছা, কারণ এটা বয়স কম হলে রেটটা কমে যায় তখন। বুঝতে পেরেছি। তো পূর্ণদা, সবশেষে দর্শকদের উদ্দেশ্যে মানে ছোট করে আপনার পিএইচডি যারা করতে চায় আমেরিকাতে তাদের উদ্দেশ্যে কিছু বলুন, তারপরে আমরা কোয়েশ্চেন সেশনে চলে যাব, দর্শকদের কাছ থেকে লাইভে কোয়েশ্চেন আমরা নেব। হ্যাঁ, এই এই ব্যাপারটা আমি বলার জন্য অনেকটা মুখিয়ে আছি, কারণ এতক্ষণ প্যাটার্ন বেজে আর কি উত্তর দিলাম। তো আমার মনে হয় আমাদের দেশ তো একটা হাইলি পপুলেটেড প্লাস ছোট্ট একটা দেশ। তো সেখানে জব সেক্টর বা একজনের এমপ্লয়মেন্ট হওয়ার যে সুযোগ সেটা খুবই কম। তো প্রচুর পরিশ্রম করে ছাত্রছাত্রীরা জব পায়। যে পরিশ্রমটা করে সেই পরিশ্রমটা যদি এই বাইরে আসার জন্য করে, বিশেষ করে ইউএসএ তে আসার জন্য, তো এখানে যে ফুল ফান্ডিং পায় সেটা বাংলাদেশে যে জব করত তার সমান পরিমাণই হবে। সে যতটুকু সেভ করতে পারবে যদি সে একলা থাকে, ভালো একটা জিআরই স্কোর, ভালো ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর এবং সিজিপিএ থাকে, তাহলে সে যদি ফুল ফান্ডিং হয়ে এখানে আসে তাহলে একা থেকে যতটুকু সে এখান থেকে সেভ করতে পারবে সে তার কন্ট্রিবিউশনটা ইজিলি দেশে করতে পারবে তার ফ্যামিলিকে। এতে হলো কি, সে নিজে তো ভালো কিছুর দিকে ধাবিত হলো, তার ফিউচার জেনারেশনটাও আমি মনে করি যে ভালোই হবে। আর দেশেও সে কন্ট্রিবিউট করছে এবং দেশ থেকে একটা মানুষ বা আরো কিছু মানুষ কমছে, যেটা দেশের জন্য একটা বার্ডেন ছিল এতদিন। একটা আনএমপ্লয়েড থাকা অবস্থায় যে পরিমাণ একটা দেশের বোঝা, সেটাও কমছে। তা সব মিলিয়ে একটা প্যাশন তৈরি করে এবং একাডেমিক্যালি আগ্রহটা তৈরি করে যদি এইদিকে ধাবিত হওয়া যায়, সেটা দেশের জন্য ভালো এবং সামগ্রিক নিজের জন্য ভালো। তবে একাডেমিক কনফিডেন্সটা তৈরি করাটা খুব জরুরি, কারণ পিএইচডি লেভেলে যদি কনফিডেন্স না থাকে তাহলে দেখা যাচ্ছে মানে সাকসেসটা অতটা সহজে ধরা দিবে না। এই জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে একাডেমিক ব্যাপারগুলা এগুলা খুব যত্ন সহকারে পড়াশোনা করতে হবে। আর এই কনফিডেন্সটা বাড়লে তখন ইউএসএ কি আরো বড়, মানে যদি স্পেসেও যাওয়ার ব্যবস্থা করা যায় তখন সে যেতে আগ্রহী হবে, না আমি জানি, আমি পারি, আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি কেন পারবো না, তখন সে ইজিলি করতে পারবে। তো এই একাডেমিক কনফিডেন্সটা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো ভালো জিআরই স্কোর, আইএলটিএস স্কোর করছে, বাট একাডেমিক্যালি সে ভীত। হ্যাঁ, সে হয়তো আসতে সাহস পাচ্ছে না যে কি না কি হবে, কোন ইউনিভার্সিটিতে যাবো, এটা সেটা। তো এগুলো সবই ঠিক হয়ে যাবে, কারো উইক থাকে তো এখানে আসলে কোর্স ওয়ার্ক এটা সেটা করে ব্যালেন্স করে ফেলবে। তো আমার মনে হয় যে ছাত্রছাত্রীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই অন্তত ভোকাবুলারি পার্টটা, বিশেষ করে জিআরই, যেটা ছোট ছোট কিউ কাট করে হোক, আর এখন তো মোবাইল স্মার্টফোন আছেই, সেখানে তো বিভিন্ন অ্যাপস আছে, খুব ইজিলি সেগুলো তারা আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং ব্যাচেলার শেষ করার সাথে সাথেই পরীক্ষায় বসে যাবে, এমন একটা ব্যাপার। তারপর আচ্ছা, হলগুলা যারা ইউনিভার্সিটিতে থাকে বিভিন্ন পত্রিকা বা শেয়ারে গ্রুপে পত্রিকা কিনতে পারে বা অনলাইন সাবস্ক্রিপশনও করতে পারে, যদিও অনেকটা সবাই ফ্রি দেয়, সেইগুলো আলোচনা হতে পারে। এইভাবে জিআরই প্রস্তুতিটা আর কি মিন টাইম করে ফেলতে হবে। আর একাডেমিক নলেজ, একাডেমিক হলে অনেক তার পজিটিভ হয়, তার কনফিডেন্স লেভেলটা বাড়ে, যেটা আমি বারবার বলতে চাচ্ছি। right. একজন সাকিব শাহরিয়ার প্রশ্ন করেছেন যে যাদের অলরেডি কম জিপিএ আছে তারা কি ফুলি ফান্ডেড অ্যাডমিশন পাবে কিনা ইউএসএ তে? কম জিপিএর তো আবার ব্যাপার আছে এখন। যদি আপনার ইউনিভার্সিটি তো সেট করে দিয়েছে যে মিনিমাম জিপিএ 3 হতে হবে বা 3.25 হতে হবে বা 3.5 হতে হবে। এখন কম যদি 3-র নিচে হয় তাহলে তো সে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল না। এখন কম বলতে আসলে কতটা কম, তো একটাকে আর একটা মানে সুপারসেট করতে পারে। যেমন কারো যদি জিপিএ 3.25 থাকে তখন দেখা গেল তার স্কোরটা, জিআরই স্কোরটা বেশি হতে হবে,
বেশি হলে তখন তার ক্ষেত্রে অপরচুনিটিটা তৈরি হবে। এটাই আমি মনে করি। তো তাই বলে যে আমি বলবো যে তার হোপ নাই, সে কোনো ড্রিম দেখতে পারবে না, মোটেও তা না। তো এইটা এর জন্য দেখতে হবে যে ইউনিভার্সিটিগুলো কেমন চাচ্ছে। সে যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছে বা লো র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো, সেখানে এই জিপিএস কত চাচ্ছে সেটা আগে দেখতে হবে। তার নিচে কিনা তার স্কোরটা, যদি তার নিচে হয় তাহলে তো সে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আচ্ছা, এশা প্রশ্ন করেছে যে ছোট্ট করে একটা আনসার দিন, ডিটেলস আচ্ছা, না বলি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের অবস্থা এখন কেমন? অনেক, এইটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সবচেয়ে বেশি একটু চিন্তিত যারা যারা এই সেমিস্টারে গ্র্যাজুয়েশন করছে, কমপ্লিট করছে। কারণ তাদের তো জব খুঁজতে হবে বা ইন্টার্নশিপে ইনভলভ হয়ে থাকতে হবে। তা না হলে তো 90 দিন পর তাদেরও এখান থেকে চলে যেতে হবে। যদিও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিসিশন নিয়েছিল যে সবাইকে চলে যেতে হবে যাদের অনলাইন বেস ক্লাস, পুরোটাই অনলাইনে যাবে। যা হোক, পরবর্তীতে তো আমরা সবাই জানি এমআইটি বা হার্ভার্ড তারা সু করার পরে আর কি এখন স্টুডেন্টের পক্ষেই ব্যাপারটা। তো তারপরে এটা অলওয়েজ একটা মানে কনসার্ন থাকে, চিন্তা থাকে। বিশেষ করে যারা এই সেমিস্টারে গ্র্যাজুয়েশন শেষ করছে তাদের চিন্তাটা আরো বেশি, কারণ বর্তমানে এই করোনা প্যান্ডেমিকের কারণে জব মার্কেটও একটু আহ, কম বলা যায়। আগে যে পরিমাণ তারা হায়ার করতো এখন সেটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় মাস্টার্স থেকে, হয়তো মাস্টার্স করার পর জব করার চান্স টার্গেট ছিল, পিএইচডি তে তারা এনরোল হয়ে যাচ্ছে, কারণ এখানে তো থাকতে হবে। যদি জবও পাচ্ছে না, পিএইচডি তেও গেল না, তাহলে তো আবার দেশে ফেরত যেতে হবে। তো এই সব মিলিয়ে এটা সবসময় একটা টেনশনের ব্যাপার। তারপর আমার মনে হয় যে আমরা দেশে আনএমপ্লয়েড থাকার চেয়ে যে পরিমাণ টেনশন, এই টেনশন অতটা বেশি না। আসলে ঠিকই বলেছেন। আচ্ছা, তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। সোহেল করেছে। হ্যাঁ, if the viewer ask me what will I do after my MS, অর্থাৎ সে যদি বলে যে আমি এমএস এর পরে পিএইচডি করতে যাচ্ছি, এটা কি ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা করবে কিনা? না, যেহেতু ওই ওই প্রোগ্রামটা কেন্দ্রিকই তাকে চিন্তা করতে হবে, কারণ পজিটিভ অ্যান্সার তারা যেটা শুনতে চায় যে আপনি দেশে চলে আসবেন, আপনি ওখানে পড়াশোনা করতে গেছেন। মানে এটা একটা একটা ফর্মালিটি যে হ্যাঁ, তাদের রেকর্ডে formality, থাকলো যে তোমার মুখ দিয়ে বের হয়েছে যে আমি দেশে চলে আসবো, তুমি এখন থাকো কি না থাকো এটা তোমার ব্যাপার, রাইট বাট রাইট। আমার ইভেন রেকর্ডের জন্য এটা আমার থাকা লাগবে। ইভেন নাজমুল ভাই, আশ্চর্য ব্যাপার, আমি এখানে অনেক নেটিভদের সম্মুখীন হয়েছি। অনেকেই আমার এই প্রশ্ন করছে যে তোমার পিএইচডি শেষে তুমি কি করবা, দেশে যাবা না আগে? তা আমি অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট আমি কিছু মানুষের বলছি যে না আমি মানে থাকবো, কিছু মানুষের বলছি না চলে যাব। যখন এখানে থাকবো বলছি, তারা একটু মনে হচ্ছে মুখটা একটু চুপসে যাচ্ছে। হ্যাঁ, হুম। যখন বলছি দেশে চলে যাবো, ও গুড গুড, তুমি তোমার দেশে কাজ করবে, এটা সেটা, মানে নানান কথা। এই জন্য এরা এইরকমই চিন্তা করে যে আপনি দেশে যাবেন এবং ওই অ্যাডমিনিস্ট্রেশন, হুম। যদিও ওরা ইন্টারনালি জানে যে এরা থাকবে, কারণ এদের তো ডিটেকটিভ বা এটা সেটা সবই জানেনি, হুম। সবই তো কন্ট্রোল। তারপরেও পজিটিভ কথা যে আমি আপাতত এমএস করার পর চলে আসবো, পরবর্তীতে আমি আবার মানে হায়ার এডুকেশন করবো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু বলতে এটাই হবে। আচ্ছা, আমাদের প্রায় সময় শেষ হয়ে আসছে, আর 5 মিনিট আছে। আমি 5 মিনিটের জায়গায় 4 মিনিটে ধরলাম। হুম। আর দুটো একটা প্রশ্ন নেব, সেটা হচ্ছে সালমান আহমেদ করেছে যে মিড র্যাঙ্ক এবং লো র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে সাধারণত কত মিনিমাম সিজিপিএ ধরা হয় অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের জন্য? আহ, এটা 3, আমি 3 পর্যন্ত দেখেছি। সিজিপিএ 3.25, এটা এটা মোটামুটি। আচ্ছা, হুম। ওকে। এম আজাদ তামিম বলেছে যে ব্যাচেলর পরে কি পিএইচডি তে এলিজিবল হওয়া যায়? একটু আপনি তো কভার করেছেন এই হ্যাঁ, সেকশন। এটা তো আমি বলেছি, অবশ্যই যাবে এটা, অবশ্যই, এবং উইদাউট হেসিটেশন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে কাজী নুসরাত ঐশী। পাবলিকেশন না থাকলে স্কলারশিপ পাওয়াটা এখানে টাফ না। এটা আমি তো বলেছি যে ফার্স্ট 3 আইটেম, জিআরই, টোফেল এবং সিজিপিএ, এই তিনটা বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তুষার কুমার বলেছে। হ্যাঁ, শিওর
এমএস এ ফুল ফান্ডেড পাওয়া পসিবল যদি এখানে কাজ দেখানো যায়, মানে রিসার্চটা প্রফেসরের গ্রান্ট থাকে, সেটা সম্ভব। আর যদি ভালো স্কুলে যাওয়া যায়, সেন্ট্রালি যারা ফান্ড করে তারা অটোমেটিক্যালি 50%, সরি 100% আর কি ফুল ফান্ডেড দিয়ে দেয়। এটা ওরির হওয়ার কিছু নাই, ভালো স্কুলগুলোতে ফান্ডিং নিয়ে নো টেনশন। সেকেন্ড মাস্টার্সের ব্যাপারে কিছু অভিমত? মানে বাংলাদেশ থেকে মাস্টার্স, এখানে এসে আবার মাস্টার্স, হ্যাঁ এটা অনেকেই করে, এটা মানে ভালো। আমার মনে হয় যে ইনভেস্ট নলেজটা আরো বাড়বে আর রিসার্চটা করার সুযোগ থাকবে। আচ্ছা, তো আমার মনে হয় একজনের প্রশ্ন করেছে যে সাকিব শাহরিয়ার, লম্বা প্রশ্ন, তবে আমি একটা প্রশ্ন নিচ্ছি শুধু, আমরা 2-3 যাব না, যে এফ গ্রেড বা ব্যাকলগ এগুলো কি এফেক্ট করে কিনা, মানে শুধু 1 নম্বর প্রশ্নটা। বাংলাদেশে ব্যাকলগ কোনো এক্সামে আছে হুম। না? এখানে তো আপনার চাইবে যে কত ক্রেডিট আপনি সম্পন্ন করেছেন, এই জিনিসটা তো চাইবে। এখন ট্রান্সক্রিপ্ট গুলা খুঁটিয়ে খাটিয়ে দেখে কিনা, এটা তো দেখবে, এটা দেখবে। তো ব্যাকলগ গুলা কমপ্লিট করাটাই বেটার, কারণ যদি দেখে সেক্ষেত্রে আপনি ওইটাই এফ গ্রেড আছে, সেটা ইম্প্যাক্ট পড়বে। মানে অন্যান্যদের তুলনায়, ফর হ্যাঁ, এক্সাম্পল অ্যাপ্লিকেন্ট পুলে যদি কারো এফ গ্রেড না থাকে, রাইট, আপনি ডেফিনেটলি। করেছেন, ওখানে আরো 2 জন আছে যাদের এফ গ্রেড নাই, ভাই যেটা বললেন। তো ধন্যবাদ পূর্ণদা, আমরা আর কোনো প্রশ্ন নেব না কোয়েশ্চেন এন্ড কিউ&এ সেশন থেকে। আপনি এত সময় দিয়েছেন, 1 ঘন্টা হয়ে গেছে না না প্রায়। না, আমি সময় নিয়ে আনন্দিত সত্যি কিছু বলতে পারার জন্য। আর আরেকটা ব্যাপার শেষে, যে এত বড় একটা দেশ, এত বেশি ইউনিভার্সিটি, অনেক নিয়ম কানুনই, দেখা যায় এক স্কুলেই ডিফারেন্ট সাবজেক্টে ডিফারেন্ট থাকতে পারে। সো এক্ষেত্রে মানে বলার যদি একটু ব্যতিক্রম হয়, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আর আমি ওই যে ডলার আর টাকা কনফিউজ, ভাই 2 বার ধরিয়ে দিয়েছেন, তারপর আমি আর কি বলেছি। যাই হোক, হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর আশা করি আবারও হয়তো অন্য কোনো সেশনে আপনাকে হয়তো বা যদি নিয়ে আসি, তো সেটা আপনি রাজি হবেন। আশা করি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু সময় দেবেন আবার অন্য কোনো সেশনে। হ্যাঁ, তো ওকে। আপনার এই প্ল্যাটফর্মেরও আমি উত্তরোত্তর শুভকামনা করি। খুব সুন্দর একটা উদ্যোগ, আসলে খুবই আনন্দিত। এবং আমি যতটা পারছি আমার স্টুডেন্টদেরকেও জানানোর চেষ্টা করেছি যে এমন একটা উদ্যোগ নিয়েছেন আপনি। তো আসলে ধন্যবাদ, শুভকামনা রইল ওভারঅল। ধন্যবাদ সবাইকে, আমরা সাইনিং অফ করে যাচ্ছি, সবাই ভালো থাকবেন।